বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ। বিশ্বের বেশিরভাগ দেশে 4টি ঋতু দেখা গেলেও বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টি ঋতু পরিলক্ষিত হয়। বাংলাদেশের মোট ক্ষেত্রফল 1,48,460 বর্গ কিলোমিটার, যার ভেতরে ভূমি হল 1,30,170 বর্গ কিলোমিটার এবং জল হল 18,290 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর অফিসিয়াল ওয়েবসাইট মতে বাংলাদেশের সাথে ভারতের 4,142 কিলোমিটার এবং বার্মার 271 কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশের 3 দিক জুড়ে ভারত অবস্থিত। দেশটির মোট স্থলসীমার দৈর্ঘ্য হল 4,413 কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ দিকের পুরোটা অংশ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। দেশের উপকূলরেখার দৈর্ঘ্য 580 কিলোমিটার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সর্বশেষ তথ্য মতে 2022 সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা 16,98,28,911 জন, যার ভেতরে 8,41,34,003 জন পুরুষ, 8,56,86,784 জন মহিলা এবং 8,124 জন হিজড়া। অর্থাৎ দেশটিতে পুরুষের চেয়ে 15,52,781 জন নারী বেশি। এই তথ্যগুলো 2022 সালের আদমশুমারির, তাই বর্তমানে অর্থাৎ 2025 সালের একেবারে শেষের দিকে এই সংখ্যাগুলি কিছুটা বেশি হবে। যেমন ওয়ার্ল্ড ওমেটার্সের 2025 সালের তথ্য মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 17,56,86,899 জনেরও বেশি। জনসংখ্যার বিচারে এটি পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ, যদিও ক্ষেত্রফলের ভিত্তিতে 92তম বৃহত্তম দেশ, যা বেশি একটা বড় নয়। যাই হোক, এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,183 জন মানুষ বসবাস করে। মোটামুটি 6-7টির মতো ক্ষুদ্র দ্বীপ ও নগর রাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ হল বাংলাদেশ। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের পরেই বাংলাদেশ হল বিশ্বের 4র্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 2 কতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সম মর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। বাংলাদেশে পরিচালিত 2022 সালের আদমশুমারি অনুসারে দেশটির মানুষ ধর্মীয়ভাবে 91.04% মুসলিম, 7.95% হিন্দু, 0.61% বৌদ্ধ, 0.3% খ্রিস্টান এবং 0.12% অন্যান্য ধর্ম বা বিশ্বাসের মানুষ রয়েছেন। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে গণ্য হয়। দেশটির মানুষের প্রায় 99% বাঙালি এবং 1% অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর। এটি এই দেশের বৃহত্তম শহর। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর প্রায় 400 বছরেরও বেশি পুরনো, যার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর। মোগল আমলে এটি মসলিন, স্থাপত্য ও বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এটি একটি অতি মহানগরী বা মেগাসিটি। 2022 সালের হিসাব অনুযায়ী শহরটিতে এবং বৃহত্তর মেট্রোপলিটন এলাকায় বসবাসকারী অঞ্চলগুলিতে 2,20 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। শহরটিতে জনসংখ্যা প্রতি বছর আনুমানিক 3.3% হারে বৃদ্ধি পাচ্ছে। 2025 সালের হিসাব মতে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এমন শহরের তালিকায় ঢাকার স্থান 4র্থ। এখানে বর্তমানে প্রায় 2,46,52,900 জন মানুষ বসবাস করে। ঢাকা শহর মসজিদের শহর নামেও সুপরিচিত। এখানে প্রায় 13,000-এরও বেশি মসজিদ রয়েছে, আর সম্পূর্ণ বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষের মতো। যাই হোক, এই শহরে প্রতিদিন প্রায় 6 লক্ষের মতো রিক্সা চলাচল করে, যা এই শহরটিকে অত্যন্ত গিঞ্জি এবং যানজটপূর্ণ করে তোলার ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে। শহরটিতে জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, হাতির ঝিল ও মেট্রো রেল সহ আধুনিক স্থাপনা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এখানেই অবস্থিত। তবে দ্রুত নগরায়ন, যানজট, দূষণ ও অপরাধ প্রবণতা ঢাকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দিনের পর দিন ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বায়ু দূষণের শহর হিসেবে ঢাকার নাম প্রায়শই প্রথম স্থানের দিকে চলে আসে। বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নের দেওয়া সর্বশেষ তথ্য মতে বর্তমানে বাংলাদেশে 8টি বিভাগ, 64টি জেলা, 495টি উপজেলা এবং 4,554টি ইউনিয়ন রয়েছে। দেশটির জনগণের 68.34% গ্রামে এবং বাকি 31.66% শহরে বসবাস করে।
8টি বিভাগের ভেতরে সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম বিভাগে। এই মুহূর্তে বাংলাদেশের মোট জনসংখ্যা যদি 17,63,36,741 জন হয়, তবে শুধু ঢাকা বিভাগেই আছে 4,73,99,316 জন মানুষ। দেশটির সবচেয়ে কম মানুষ বসবাস করে বরিশাল বিভাগে। পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় এই বাংলাদেশেই। বাংলাদেশ বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 86.7%-এরও বেশি সরবরাহ করে। তবে বছরভেদে এই শতাংশের সামান্য কিছু কম বেশি হতে পারে। যাই হোক, যে বছরেরই পরিসংখ্যান দেখেন না কেন, বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ ইলিশ উৎপাদনকারী দেশ। বাংলাদেশ একাই যে পরিমাণ ইলিশ উৎপাদন করে, পৃথিবীর বাকি সকল দেশ মিলেও তার অর্ধেকও উৎপাদন করতে পারে না। ইলিশ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, আর তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার। অর্থাৎ পুরো পৃথিবীতে যদি 100 কেজি ইলিশ পাওয়া যায়, তার ভেতরে 87 কেজি ইলিশই বাংলাদেশের। এত বেশি পরিমাণ ইলিশ উৎপাদনের পরেও দাম অত্যাধিক বেশি হওয়ার কারণে দেশের অধিকাংশ জনগণই ইলিশ কেনার সামর্থ্য রাখে না। তাই জনগণের একটি বিরাট অংশের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানিতেও বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। পোশাক রপ্তানি খাত দেশের অর্থনীতির প্রাণশক্তিও বলা যায়। এটি বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 84%-এরও বেশি যোগান দেয় এবং প্রায় 40 লাখের মতো মানুষ এই খাতে কর্মরত রয়েছেন, যার মধ্যে প্রায় 57%-ই নারী। একসময় দেশের তৈরি পোশাক শিল্পে মোট শ্রমিকের প্রায় 80%-ই নারী ছিল। যাই হোক, বিশ্বের নামকরা কিছু পোশাক ব্র্যান্ড যেমন H&M, জারা, প্রাইমার্ক, ইউনিক্লো, ওয়ালমার্ট, মার্কস অ্যান্ড স্পেন্সার, নাইকি ইত্যাদিতে দেশের তৈরি পোশাক ব্যবহৃত হয়। এই শিল্পের সাফল্যের পেছনে রয়েছে সস্তা শ্রমিক, দক্ষ কর্মী এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ক্ষমতা। তবে শ্রমিকদের ন্যায্য মজুরি, কারখানার নিরাপত্তা ও পরিবেশগত টেকসই উন্নয়ন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তবুও বাংলাদেশের পোশাক খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এক অনন্য ভূমিকা পালন করছে। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়েই এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। বদ্বীপ হল ত্রিকোণাকার বা ষড়ভুজাকৃতির একটি নিম্নভূমি, যা কোনো নদীর মোহনায় পলি জমে জমে গঠিত হয়। নদী যখন সমুদ্র, হ্রদ বা অন্য কোনো জলাশয়ে গিয়ে মিশে, তখন তার গতিবেগ কমে যায় এবং নদী বহন করা পলিমাটি, বালি, কাদা ইত্যাদি সেই স্থানে দিনে দিনে জমতে থাকে। আর এভাবে বদ্বীপের সৃষ্টি হয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ। বদ্বীপটি 1,05,000 বর্গ কিলোমিটারের চেয়েও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এই বিশাল বদ্বীপটি প্রধানত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিস্তৃত। বাংলাদেশের প্রায় পুরোটাই এই বদ্বীপের অন্তর্ভুক্ত। এই বদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025-এ বাংলাদেশের র্যাঙ্ক 35। এই সূচকটি একটি দেশের সন্ত্রাসবাদের প্রভাব, ঝুঁকি এবং ঘটনার সংখ্যা পরিমাপ করে। এতে র্যাঙ্ক যত কম হবে, দেশে তত বেশি নিরাপদ হিসেবে বিবেচিত হবে। যেমন সবচেয়ে বাজে অবস্থানে বা অনিরাপদ অবস্থানে রয়েছে বুর্কিনা ফাসো, আর সবচেয়ে ভালো বা নিরাপদ অবস্থানে রয়েছে বিশ্বের বেশ কিছু দেশ, যেমন ভিয়েতনাম, জিম্বাবুয়ে, তাইওয়ান, পর্তুগাল, বলিভিয়া ইত্যাদি। 35তম অবস্থান খুব খারাপ নয়, তবে মাঝারি ঝুঁকিকে বোঝায়। এতে বোঝায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা কমেছে, কিন্তু ইতিহাসের কিছু ঘটনার প্রভাব এখনও সূচকে রয়ে গেছে। দেশটি মোটামুটি নিরাপদ, তবে নজরদারি ও প্রতিরোধের ব্যবস্থার উন্নতি জরুরি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে 163টি দেশের ভেতরে বাংলাদেশের অবস্থান 123তম। এই অবস্থান নির্দেশ করে যে বাংলাদেশ অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বেশ পিছিয়ে আছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সামাজিক নিরাপত্তা পরিস্থিতি বা সামরিকীকরণের উচ্চ মাত্রা এই অবনতির কারণ হতে পারে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভালো অবস্থানে থাকা সত্ত্বেও গ্লোবাল পিস ইন্ডেক্সে পিছিয়ে থাকাতে বোঝা যায় দেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা না হলেও রাজনৈতিক সহিংসতা বা সামাজিক অস্থিতিশীলতার কারণে সামগ্রিক শান্তি বিঘ্নিত হচ্ছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ 147টি দেশের ভেতরে বাংলাদেশের অবস্থান 134তম। 147টি দেশের মধ্যে 134তম স্থান পাওয়া একটি নেতিবাচক দিক। এটি নির্দেশ করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের জীবনের সুখ, সন্তুষ্টি এবং মানসিক সুস্থতার অভাব রয়েছে। বিশেষ করে সামাজিক সমর্থন, স্বাধীনতা এবং দুর্নীতির মতো বিষয়গুলোতে দুর্বলতা মানুষের ব্যক্তিগত সুখকে প্রভাবিত করেছে এবং নিচের দিকে নিয়ে গেছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, যেখানে জনসংখ্যার একটি বড় অংশ এখনও কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
দেশের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে কৃষি গভীরভাবে সম্পর্কিত। উর্বর মাটি, প্রচুর নদ নদী ও মৌসুমী বৃষ্টিপাতের কারণে এখানে ধান, গম, পাট, আলু, ডাল, ভুট্টা, তেলবীজ, আখ ও শাকসবজির চাষ ব্যাপকভাবে করা হয়। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশীতে বোরো, আমন ও আউশ এই 3 মৌসুমে ধান চাষ করা হয়। বাংলাদেশ ছোট দেশ হলেও এটি পৃথিবীর 3য় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। এছাড়াও বাংলাদেশের পাটকে সোনালী আঁশ বলা হয়, যা একসময় দেশের প্রধান রপ্তানি পণ্য ছিল। পাট উৎপাদন ও রপ্তানিতেও বাংলাদেশ 2য় স্থানে রয়েছে। কখনো কখনো ভারতকে টপকেও বাংলাদেশ শীর্ষ পাট উৎপাদনকারী দেশে পরিণত হয়। দেশের গ্রামীণ জীবনে শুধু কৃষি জীবিকার মাধ্যম নয়, এটি মানুষের সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের অংশ। বীজ বপন, ফসল কাটা, নবান্ন উৎসব এসবের মাধ্যমে গ্রামের মানুষের আনন্দ, বেদনা ও জীবনচক্র ঘুরে চলে। দেশটিতে মোট জমির প্রায় 72.4% কৃষি জমি এবং আবাদযোগ্য জমির পরিমাণ 60.5%। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 14.5%। এই দেশটির ভূমি মূলত সমৃদ্ধ উর্বর সমতল ভূমি। এর বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 12 মিটার বা এর চেয়ে কম উচ্চতায় অবস্থিত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ IPCC এবং অন্যান্য গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 1 মিটার বা 3.2 ফুট বৃদ্ধি পায়, তাহলে দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 17 থেকে 20% স্থলভূমি স্থায়ীভাবে প্লাবিত হওয়ার বা পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে। এই প্লাবনের ফলে আনুমানিক 3.5 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তু হতে পারে বলে আশঙ্কা করা হয়। সুন্দরবন সহ দেশের বিশাল উপকূলীয় অঞ্চল এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা চরমে ঝুঁকিতে পড়তে পারে। যাই হোক, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণ তেমন একটা বেশি নয়। এই দেশের প্রাকৃতিক সম্পদের ভেতরে রয়েছে প্রাকৃতিক গ্যাস, আবাদযোগ্য জমি, কাঠ, কয়লা ইত্যাদি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হল সুন্দরবন, যার বেশিরভাগ অংশই বাংলাদেশে অবস্থিত। বনের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রায় 6000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের দখলে। এই বনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বাংলাদেশে মোট 3টি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, তার ভেতরে এটি একটি। এখানে 360টিরও বেশি পাখির প্রজাতি বাস করে। এছাড়াও রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, মেঘলা চিতাবাঘ, লবণাক্ত জলের কুমির, কালো চিতাবাঘ, ভারতীয় পাইথন, ইরাবতী ডলফিন এবং মাছ ধরার বিড়াল সহ আরও নানান জাতের পশু পাখি ও কীটপতঙ্গ। যদিও পর্যটকদের জন্য এই বন এখনও তুলনামূলকভাবে উন্মুক্ত নয়, কারণ এখানে প্রবেশাধিকার কঠিন এবং সীমিত ব্যবস্থা থাকার কারণে সকল স্থানে সবাই যেতে পারবে না। বলা হয়ে থাকে যে এই সুন্দরবন বঙ্গোপসাগরে সৃষ্ট সকল ঘূর্ণিঝড়কে বাংলাদেশের মূল ভূখণ্ডে আঘাত হানা থেকে রক্ষা করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথাটি এভাবে বলা হয় যে বঙ্গোপসাগরে সৃষ্ট বিভিন্ন ঝড় থেকে বাংলাদেশের মূল ভূখণ্ডকে আল্লাহ তাআলা এই সুন্দরবনের মাধ্যমে রক্ষা করেন। যাই হোক, বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম অঞ্চলে চিরসবুজ এবং আধা চিরসবুজ পাহাড়ি অঞ্চল রয়েছে। মধ্য বাংলাদেশে গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার সাথে বিস্তৃত সমভূমির শালবন রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় প্রাণী। পূর্ব এশীয় সংস্কৃতিতে বাঘ রাজকীয়তা, নির্ভীকতা এবং ক্রোধের প্রতিনিধিত্ব করে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বেঙ্গল টাইগার্স ডাকনাম দেওয়া হয় এবং রেজিমেন্টের লোগোটিও বাঘের মুখ ছিল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগোতেও রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি রয়েছে। 2023 সালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট রেঞ্জের 639টি গ্রিডে বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। সম্প্রতি প্রকাশিত 2024 সালের প্রতিবেদনে দেখা যায় সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 125টি। বাঘ শিকার বাঘের জন্য একটি বড় হুমকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তনও বাঘের জন্য অত্যন্ত বিপজ্জনক। সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারেরা 50 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে। দুর্নীতি বাংলাদেশের একটি সবচেয়ে বড় চলমান সমস্যা। দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বাধা। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ বাংলাদেশের স্কোর 23, যেখানে সবচেয়ে ভালো দেশ ডেনমার্কের স্কোর 90 এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদানের স্কোর 8। বাংলাদেশের স্কোর হলো 23, যা 50-এর নিচে। এর অর্থ হলো বাংলাদেশে গুরুতর দুর্নীতির সমস্যা রয়েছে। এটি নির্দেশ করে যে সরকারি খাতে দুর্নীতি অত্যন্ত ব্যাপক এবং গভীর। তবে বাংলাদেশ স্কোর 8 থেকে 10-এ থাকা দেশগুলোর মতো অতটা ভয়াবহ নয়। বরিশাল অঞ্চলের সরবকাঠির ভাসমান পেয়ারার বাজার একটি অবাক করার দৃশ্য দেয়। বছরের নির্দিষ্ট সময়ে শত শত নৌকা থেকে পেয়ারা বেচাকেনা হয়, যা দেখতে ভেনিসের মতো লাগে।
বাংলাদেশ থেকে একজন নোবেল পুরস্কার পেয়েছেন। ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ক্ষুদ্রঋণ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে দারিদ্র্য বিমোচনে ব্যবহৃত হয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর 2025 সাল মতে বাংলাদেশের নমিনাল জিডিপি 467.218 বিলিয়ন মার্কিন ডলার, যা 35তম, এবং পার ক্যাপিটা নমিনাল জিডিপি 2689 মার্কিন ডলার, যা 143তম। অর্থাৎ মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কম্বোডিয়া, কিরগিজস্তান, হাইতি এবং প্যালেস্টাইনের কাছাকাছি। কর্কট ক্রান্তীয় অঞ্চল জুড়ে অবস্থিত বাংলাদেশের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয়। দেশটিতে মোটামুটি 3 মাসের মতো শীতকাল এবং বাকি 9 মাসই গরম। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতকাল বিরাজ করে। বাংলাদেশের তাপমাত্রা কখনোই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রেকর্ড করা হয়নি, তবে 1905 সালের 3 ফেব্রুয়ারি উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল 1.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে স্বাধীন বাংলাদেশের 2018 সালের 8 জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তাপমাত্রা নেমেছিল 2.6 ডিগ্রি সেন্টিগ্রেডে। দেশটিতে বন্যা, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, টর্নেডো এবং জোয়ারের মতো প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে। বনউজাড়, মাটির ক্ষয়, বায়ুদূষণ সহ বিভিন্ন কারণে এইসব প্রাকৃতিক দুর্যোগ ত্বরান্বিত হচ্ছে বলে মনে করা হয়। 1970 এবং 1991 সালের ঘূর্ণিঝড় দুটি অত্যন্ত মারাত্মক ছিল। এতে পরবর্তীতে প্রায় 1,40,000 জন মানুষ মারা গিয়েছিল। 1998 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়, যার ফলে দেশের 2/3 জলমগ্ন হয়ে যায় এবং মৃত্যুর ঘটনা ঘটে মোটামুটি 1000 জনের মতো। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ 139টি দেশের ভেতরে বাংলাদেশের অবস্থান 106। এই সূচকটি একটি দেশের উদ্ভাবনী সক্ষমতা, গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি গ্রহণ এবং সৃজনশীল উৎপাদনের পরিবেশ পরিমাপ করে। বাংলাদেশের 106তম অবস্থান এটাই নির্দেশ করে যে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক উদ্ভাবনী অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। দেশের অর্থনীতি শ্রমনির্ভর হলেও শিক্ষা, গবেষণা, মানব সম্পদ এবং ব্যবসায় আধুনিকীকরণের অভাব উদ্ভাবনের পথে এখনও বড় বাধা। দেশের উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখতে ভবিষ্যতে উদ্ভাবনী খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 2025 সালে প্রকাশিত 193টি দেশের ভেতরে বাংলাদেশের র্যাঙ্ক 130। র্যাঙ্ক 130 মানে বাংলাদেশ মাঝারি মানব উন্নয়ন সূচক ক্যাটাগরিতে আছে। এই অবস্থান নির্দেশ করে যে দেশের মানুষের গড়ায়ু, শিক্ষার হার এবং জীবনযাত্রার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে, তবে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ঘাটতি রয়ে গেছে। 2023 সালে দেশটিতে সাক্ষরতার হার 78.81%। দেশি শিক্ষা ব্যবস্থার প্রায় 96.03% বাংলা মাধ্যমের। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 92.02% সাধারণ শিক্ষা, 7.15% ধর্মীয় শিক্ষা এবং মাত্র 0.83% কারিগরি শিক্ষা, যেখানে মেয়েদের অংশগ্রহণও কম। 2022 সালের আদমশুমারিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বিবাহিত মানুষের পরিমাণ 65.08%, এখনও বিয়ে করেনি এমন মানুষের সংখ্যা 28.82%, বিধবা বা বিপত্নিক 5.31%, তালাকপ্রাপ্ত 0.42%, বিচ্ছিন্ন অথবা বিচ্ছেদপ্রাপ্ত 0.37%। 2022 সালের এই তথ্যে দেখা যাচ্ছে যে দেশে তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা তালাকপ্রাপ্ত পুরুষদের সংখ্যার তুলনায় প্রায় 3 গুণ। দেশের পুরুষেরা গড়ে 25.82 বছরে এবং নারীরা গড়ে 19.29 বছরে বিয়ে করেন। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি মনোরম শহর, যা তার বিখ্যাত সমুদ্র সৈকতের জন্য পরিচিত। এটি পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। তবে এর চেয়েও বেশি দৈর্ঘ্যের দুটি সমুদ্র সৈকত এই পৃথিবীতে রয়েছে। ব্রাজিলের পিয়াডো ক্যাসিনো এবং অস্ট্রেলিয়ার 90 মাইল সমুদ্র সৈকত কক্সবাজারের চেয়েও বেশি দীর্ঘ, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 254 কিলোমিটার এবং 151 কিলোমিটার। তাই দৈর্ঘ্যের দিক থেকে কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বের 3য় দীর্ঘতম সমুদ্র সৈকত বলা যেতে পারে। তবে বেশিরভাগ আন্তর্জাতিক এবং স্বীকৃত সূত্র মতে কক্সবাজার সমুদ্র সৈকতকেই বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক ও অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করা হয়। এর প্রধান কারণ হল এর সৈকতে মানবসৃষ্ট কোনো বড় ধরনের বাধা বা স্থাপনা নেই, তাই এর প্রাকৃতিক অখণ্ডতাকে কোনো কিছু ব্যাহত করেনি এবং এর বালুকাময় অংশটি সত্যিই অনেক দীর্ঘ। নীল জলরাশি, সুবিশাল বালুকাময় তটরেখা এবং দিগন্তচূড়া ঢেউ কক্সবাজারকে করেছে এক অনন্য পর্যটন গন্তব্য। এই সৈকতের প্রতিটি অংশের আলাদা আলাদা নাম রয়েছে।
তবে সবচেয়ে জনপ্রিয় কিছু স্থান হল লাবণী সৈকত, হিমছড়ি সৈকত, ইনানি সৈকত ইত্যাদি। এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়, যা বিশ্বের খুবই কম সৈকতেই সম্ভব। সৈকতের আশেপাশে লাবণী পয়েন্ট, কলাতলি, ইনানি ও হিমছড়ির পাহাড়ি দৃশ্য যে কারোর মনকে ভরিয়ে দেয়। এছাড়া কাছে রয়েছে মহেশখালী, সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ, যা ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ উপকূল থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনার মুখে বঙ্গোপসাগরে অবস্থিত। এর আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার, তবে জোয়ারের সময় তা কমে 5 বর্গ কিলোমিটারের মতো হয়ে যায়। স্থানীয়ভাবে দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ পাওয়া যায়। একসময় আরব বণিকেরা এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিঞ্জিরা। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগে বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি বাংলাদেশের 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি। এটি বাংলার সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ। মসজিদটির নাম 60 গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে 77টি, তবে এর 4 কোণার 4টি মিনারকে যদি ধরা হয় তবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টি। এর বিশাল আয়তন, দেওয়ালের পুরুত্ব এবং ইসলামিক স্থাপত্য শৈলী এটিকে একটি অনন্য নিদর্শন করেছে। পাহাড়পুর বৌদ্ধবিহার অথবা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম দশকের শেষের দিকে 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। এটিও বাংলাদেশের 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি। পাহাড়পুর বৌদ্ধবিহারের অবস্থান নওগাঁ জেলায়। এটি একসময় বিশ্বের বৃহত্তম বৌদ্ধ বিহারগুলির মধ্যে একটি ছিল এবং এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ছিল, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা একটি গুরুতর সমস্যা। দেশের রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তু বলতে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তুদের বোঝানো হয়ে থাকে। 2017 সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী 25 আগস্ট 2017 সালের মিয়ানমারের সামরিক বাহিনী দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে 6,55,000 থেকে 7 লক্ষের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে অর্থাৎ 2025 সালে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত 22 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাছাড়া ভারতের হায়দ্রাবাদের রোহিঙ্গারাও নিরাপত্তাহীনতায় ভুগছে, ফলে মিয়ানমারের মতো তারাও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। প্রাচীনকালে এই অঞ্চল বঙ্গ নামে পরিচিত ছিল, যা ছিল কৃষি ও বাণিজ্য সমৃদ্ধ একটি উর্বর জনপদ। বিভিন্ন সময়ে স্বাধীন স্থানীয় রাজাদের দ্বারা এই জনপদ শাসিত হয়েছে। 8ম শতাব্দীর মাঝামাঝি সময়ে বৌদ্ধপাল সাম্রাজ্য এই অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে, যা মোটামুটি 1150 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। পাল শাসনামলের শিল্প, সাহিত্য ও স্থাপত্যের ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। বিশেষ করে পাহাড়পুর বৌদ্ধবিহার ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহত্তম শিক্ষা কেন্দ্র। পরে হিন্দু সেন রাজবংশ পালদের উৎখাত করে ক্ষমতা দখল করে, কিন্তু তাদের শাসন খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র কয়েকজন অশ্বারোহী সৈন্য নিয়ে আকস্মিকভাবে নদিয়া আক্রমণ করেন এবং সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। তখন থেকে বাংলায় ইসলামিক শাসনের সূচনা হয় এবং মুসলিম সুলতানরা প্রায় 372 বছর ধরে এই অঞ্চল শাসন করেন। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতিরা বাংলার শেষ স্বাধীন আফগান শাসক দাউদ খান কাররানিকে পরাজিত করে এই অঞ্চলকে মুঘল সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। মুঘল শাসনামলে বাংলা অর্থনৈতিকভাবে চরম সমৃদ্ধি লাভ করে এবং বিশ্বের অন্যতম ধনী প্রদেশে পরিণত হয়। 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে এর নাম দেন জাহাঙ্গীরনগর। এই সময় ঢাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। তবে এখানে মুঘল সাম্রাজ্যের পতনের পর ইউরোপীয় বণিকদের প্রভাব বাড়তে থাকে। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা কার্যত ব্রিটিশদের হাতে চলে যায়। এরপর প্রায় 190 বছর ধরে এই অঞ্চলটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ব্রিটিশ শাসনামলে বাংলার সম্পদ লুণ্ঠন এবং কৃষি ও শিল্পের ব্যাপক পরিবর্তন ঘটে। 1947 সালে ভারত ভাগ হয়ে গেলে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে এই অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশে পরিণত হয়। এরপর বেশ কিছু বছর ধরে বিভিন্ন বৈষম্য এবং আরও বেশ কিছু অনিয়মের ফলে দুই পাকিস্তান বিভক্ত হয়ে যায়। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা এবং এরপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ।
1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সাল থেকে তা কার্যকর হয়। বাংলাদেশের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে বাংলাদেশ তাদের পণ্য বিক্রি করে সেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড ইত্যাদি। বাংলাদেশের আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে বাংলাদেশ কেনাকাটা করে থাকে সে দেশগুলি হল চীন, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি। বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সদস্য, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ নেশনস, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, নন অ্যালাইন্ড মুভমেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্রুপ অফ 77, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। যদি আপনার কাছে চ্যানেলটিকে শিক্ষণীয় এবং রুচিশীল মনে হয় তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মন চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।